বিশেষ করে একজন ব্যক্তি যাকে ক্ষমতায় রাখার জন্য একটা পুরো রাষ্ট্রযন্ত্রকে অপরাধী সংগঠনের মতো ব্যবহার করেছেন তিনি। দরকার হলে আমরা ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের দিকে যাব, কিন্তু তাদের বিচারটা আমরা দ্রুততম সময়ের মধ্যে করতে পারবো বলে আমরা আশা করছি। প্রিয় দর্শক, ইনকিলাব ডিজিটালে আজকে আমাদের অতিথি এই সময়ের অত্যন্ত আলোচিত একজন মুখ, বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট তাজুল ইসলাম। জনাব তাজুল ইসলাম, ইনকিলাব ডিজিটালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জনাব তাজুল ইসলাম, আপনি বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমি মনে করি যে, বা আমার নিজস্ব উপলব্ধিতে সবচেয়ে স্পর্শকাতর একটা দায়িত্ব আপনি পালন করছেন, এবং সবচেয়ে মানুষের যে চাহিদা, মানুষের যে আকাঙ্ক্ষা, যে জায়গাটাতে সবচেয়ে বেশি, তার একটা গুরুত্বপূর্ণ অর্গান আপনার কাছে রয়েছে। তো সেইখানে আপনি দায়িত্ব নিয়েছেন। প্রথমত হলো যে এই যে জুলাই আগস্ট যে বিপ্লবটা হলো বাংলাদেশে, এই বিপ্লবে যেভাবে মানুষের উপর নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে প্রকাশ্য দিবালোকে, সেই হত্যাকাণ্ডের বিচার আপনার প্রাথমিক দায়িত্ব। তো সেই বিচারের কাজ কতটুকু এগোলো, বা আমরা আজ অলরেডি 6 মাস পার হয়ে গেছে, আমরা এর অগ্রগতি কতটুকু দেখতে পাচ্ছি, যদি একটু বলেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি খুব যথার্থ বলেছেন যে জুলাই আগস্টে গণহত্যার যে বিচার, এটা এই মুহূর্তের রাষ্ট্রের সবচাইতে বড় প্রায়োরিটি। এবং আমি বর্তমানে যিনি সরকার প্রধান আছেন, ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হিসাবে, এবং সরকারের অন্যান্য যারা আছেন, তাদের প্রত্যেকের বক্তব্যের মধ্যে একটা কথা খুব স্পষ্ট দেখবেন, যে তারা বলেছেন আমাদের অনেকগুলো প্রায়োরিটি আছে, কিন্তু 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে যারা গত 15 বছরে বাংলাদেশকে গুম, খুন এবং বিশেষ করে জুলাই আগস্টে গণহত্যার সাথে জড়িত, তাদের বিচার করে এই জাতিকে কলঙ্কমুক্ত করা, এবং শহীদ এবং নির্যাতিত পরিবারের প্রতি রাষ্ট্রের যে দায়বদ্ধতার জায়গা, সেটার মাধ্যমে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের যে আহাজারি এবং কান্না, সেটার একটা প্রতিকার করার চেষ্টা, এটা হচ্ছে রাষ্ট্রের প্রথম প্রায়োরিটি। গত সেপ্টেম্বর মাসে আমরা দায়িত্ব নিয়েছি, বিশেষ করে আমার নিয়োগ হয়েছে সেপ্টেম্বর মাসে, এবং আমার নিয়োগেরও পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নিজস্ব তদন্ত সংস্থা, সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের পর থেকে আমরা প্রথমত যারা এখানে তদন্তকারী কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তারা জানেন যে বাংলাদেশের ট্র্যাডিশনাল পুলিশ থেকে আসা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত এবং এখানের আইন, এখানের যে রিকোয়ারমেন্ট, সেই বিষয়গুলো তাদের জন্য নতুন। আমাদের প্রথম দিকে তাদেরকে এডুকেট করতে হয়েছে, তাদেরকে নিয়ে বিভিন্নভাবে ওয়ার্কশপ করতে হয়েছে, আইনগুলো বুঝাতে হয়েছে। তারপর থেকে তদন্ত কাজটা চলছে, এবং পাশাপাশি আমরা ভিকটিম পরিবারদের কাছ থেকে অভিযোগগুলোও জমা নিচ্ছিলাম। তো এই তদন্তে আপনি দেখবেন যে অপরাধটা জুলাই আগস্টে সংগঠিত হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। আমরা বলি যে ৫৬,০০০ বর্গমাইলের অলমোস্ট সর্বত্রই কিন্তু এই অপরাধ সংগঠিত হয়েছে, এবং হাজার হাজার অপরাধী কিন্তু এর সাথে জড়িত। পুলিশ, বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা, এবং এর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বাহিনী, তারা সশস্ত্র অবস্থায় এই নিরপরাধ নিরস্ত্র ছাত্র জনতার উপরে হামলা করেছে, তাদেরকে হত্যা করেছে। এখন এই তদন্তের যে স্কেল, যে মামলার যে ব্যাপকতা, এইটাই আমাদের তদন্ত সংস্থার মাত্র ১৭ জন ইনভেস্টিগেটর এবং ১৪ জন আমরা প্রসিকিউশন আছি। এইটা খুব দ্রুততার সাথে সব মামলার তদন্ত একসাথে করাটা প্রায় অসম্ভব ব্যাপার। এটার জন্য অনেকটা সময় লাগবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যারা মেইন পারপিট্রেটর, যারা সুপিরিয়র ছিলেন, কমান্ডার ছিলেন, এবং বিশেষ করে একজন ব্যক্তি যাকে ক্ষমতায় রাখার জন্য এবং যার ক্ষমতায় থাকার অভিপ্সা পূরণ করতে গিয়ে একটা পুরো রাষ্ট্রযন্ত্রকে অপরাধী সংগঠনের মতো ব্যবহার করেছেন তিনি, তার বিচারটা সর্বাগ্রে করার জন্য আমরা কেসগুলোকে প্রায়োরিটাইজ করেছি। এবং সেক্ষেত্রে একদম টপ কমান্ডার যারা, প্রধানমন্ত্রী, ওই সময়ের স্বৈরাচারী প্রধানমন্ত্রী এবং তার যারা প্রধান কমান্ডার্স ছিলেন, তাদের মামলাগুলোকে আমরা তদন্তে আগে নিয়ে আসছি। এবং সেক্ষেত্রে আমরা খুব দৃঢ়ভাবে আশাবাদী, আগামী মাসেই, ফেব্রুয়ারি মাসেই অন্তত একটি মামলার, প্রধানমন্ত্রীর হাসিনার মামলায় তদন্ত রিপোর্ট, গণহত্যার রিলেটেড যে অপরাধগুলো, সেই সংক্রান্ত তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাব বলেও আমাদের তদন্ত সংস্থা আমাদেরকে আশ্বস্ত করেছে, এবং তারা দিনরাত কাজ করছেন এটার জন্য। এটা করতে গিয়ে আমাদের যেটা অভিজ্ঞতা, যে প্রধানমন্ত্রীর কমান্ড রেসপন্সিবিলিটি, তার যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি, সেটা প্রমাণ করার জন্য ম্যাটেরিয়ালগুলো আমরা পেয়েছি। কিন্তু ধরেন যে প্রত্যেকটা শহীদ পরিবারও আলাদাভাবে আমাদের কাছে অভিযোগ নিয়ে এসেছেন।
সেখানে দেখা যাচ্ছে যে তারা যাদেরকে দেখেছেন মাঠে, যাদেরকে চিহ্নিত করেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, তাদের প্রত্যেককে বিচারের জন্য এখানে আনতে একটু সময় লাগবে আমাদের, কারণ আমরা ভিডিও ফুটেজগুলো দেখে, এবং ভিডিও ফুটেজ অনেক ক্ষেত্রে নাই, ধরেন যাত্রাবাড়িতে কয়েকদিন ব্যাপী যে কয়েকশো মানুষকে হত্যা করা হয়েছে, এখানে কোন কোন পুলিশ অফিসার ছিল, এখানে যেমন যারা ওখানে পোস্টেড ছিলেন সেই পোস্টেড অফিসার বা যারা পুলিশের সদস্য তাদের বাইরে থেকে প্রচুর বাহিনীকে এখানে কিন্তু নেওয়া হয়েছে হত্যাকাণ্ডগুলো সংগঠিত করার জন্য। তারা কিন্তু ওখানে গুলি করে মানুষ মারে আবার চলে এসেছে, এবং কোথাও কোনো রেকর্ড সংরক্ষণ করা হয়নি। পুলিশ অপারেশনে গেলে যেমন কমান্ড সার্টিফিকেট সিসি থাকে, সেগুলো কিন্তু করেনি। তাদেরকে হুকুম দিয়েছে একটা পেটোয়া বাহিনীর মতো গিয়ে গুলি করে মানুষ মেরে আবার চলে এসেছে। এই লোকগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা প্রযুক্তি সহযোগিতা নিচ্ছি। সেখানে মোবাইলের ল্যাক সেল বলে, তারপরে সিডিআর বলে, এগুলো কালেকশনের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে এই সময় এখানে কারা কারা প্রেজেন্ট ছিল, তাদের মোবাইল ফোনের ডাটায়। আপনি এই সফিস্টিকেটেড যে ইনভেস্টিগেশন প্রসেস, সেটা করার জন্য আমাদের অনেকটাই সময়ের প্রয়োজন। সেই কাজে ভিকটিম পরিবারগুলোর অনেকের ক্ষেত্রে অনেকে অভিযোগ করছেন যে তাদের আসামিদেরকে ধরা যাচ্ছে না। সেক্ষেত্রে সমস্যা একটাই যে আমরা এদেরকে আইডেন্টিফাই করার যে কাজটা একটু সময় সাপেক্ষ, কিন্তু প্রত্যেককেই ধরা পড়তে হবে। বাস্তবিক কিছু সমস্যা হচ্ছে যে দেখেন, পুলিশের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে আমরা কিন্তু ওই পুলিশকেই আবার ব্যবহার করছি, এবং গ্রেপ্তার করার কাজটা কিন্তু পুলিশ যারা আছেন তারাই করছেন। সেক্ষেত্রে অনেক অপরাধী আমরা ধরতে পারছি না। আমাদের তদন্ত সংস্থার হাতে কিন্তু গ্রেপ্তারের ক্ষমতা নাই, এটা গ্রেপ্তার করে পুলিশ। সেই জায়গাটার থেকে গ্রেপ্তারের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি নাই। এটা আপনারা জানেন যে গোটা পুলিশ ব্যবস্থাটাই ভেঙে পড়েছিল, এখনও ভঙ্গুর অবস্থায় আছে, যদিও অনেকটা উন্নতি হয়েছে। এই কারণে এদেরকে ধরতে রাষ্ট্রের সময় লাগছে। এটার কোনো বিকল্প যে মেকানিজম আপনি বের করবেন, এটা সহজ কাজ নয়। এ কারণে আমি যারা ভিকটিম পরিবার তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা একটু সময় দিন আমাদেরকে। আমরা আমাদের ছোট্ট তদন্ত সংস্থা হলেও অন্তত প্রধান প্রধান পারপিট্রেটর যারা মেইন কোনো হত্যাগুলো সংগঠিত করেছে তাদেরকে আমরা বের করে ফেলছি, কিন্তু সেগুলোর পাশাপাশি সুপিরিয়র কমান্ডারদের বিচারের জন্য তাদের তদন্তটাকে আমরা আগে নিয়ে আসছি, এবং সেই বিচারের ব্যাপারে আমরা অগ্রাধিকার দিচ্ছি। ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে বলেছেন। বিশেষ করে আমরা বিগত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে শহীদদের পরিবার এবং মানে সোশ্যাল মিডিয়ায় যারা নেটাগরিক আমরা যাদেরকে বলি, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা সাধারণ মানুষের ভিতরে এক ধরনের হতাশা দেখেছি যে ৬ মাস পার হয়ে গেছে, এখনও বিচার প্রক্রিয়া আমরা শুরু করতে পারিনি। তো আপনি তার একটা সুন্দর জবাব দিয়েছেন, এবং আশা করি যারা এই বিষয়ে মানে তাদের কনসার্ন ব্যক্ত করেছেন তারা এখান থেকে তাদের জবাব পেতে পারবে। কিন্তু আপনি একটা কথা বলেছেন যে পুলিশের বিরুদ্ধে তদন্ত আবার পুলিশই করছে, তো সেই যে আবার গ্রেপ্তার পুলিশকে দিয়েই করাতে হবে, তো এই কাজটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং, এবং এটা সাফল্যের বা এটা দিয়ে আপনি আসলেই কি এটা করা সম্ভব কি না? আপনি একটু আগে যেটা বলছিলেন যে তদন্তে শহীদ পরিবারদের যে অভিযোগ, সেই জায়গা থেকে যদি আরেকটু বলি, মানবতা বিরোধী অপরাধের তদন্তের ধরন এবং এটার অপরাধের যে ব্যাপকতা, এই বিবেচনায় এই ট্রাইব্যুনালের কাছ থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে কোনো তদন্ত রিপোর্ট চাওয়াটা কিন্তু এটা যুক্তিসঙ্গত হবে না। কারণ এটার যে ধরনের ইন্টেন্সিভ যে ইনভেস্টিগেশন দরকার, প্রযুক্তিগত সাহায্য নেওয়া দরকার, সেটা ব্যবহার করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি বিচার করতে যান, অবশ্যই একটু সময় লাগবে। এবং এটা কিন্তু এটা আমাদের জাতীয় প্রয়োজন যে এই মুহূর্তে আমাদের দ্রুত অন্তত মেইন পারপিট্রেটরদের বিচার করা দরকার। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে যে তাড়াহুড়া করে এমন কোনো বিচার করা যাবে না যাতে করে দুনিয়ার সবাই প্রশ্ন করে যে তোমরা তাড়াতাড়ি করে একটা যেনতেন বিচার করেছো, তদন্ত সঠিক হয়নি, বিচার প্রক্রিয়া সঠিক হয়নি। অতীতে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন ছিল, টেইন্টেড হয়েছে নানানভাবে। আমরা ওটা আর হতে দেব না। বিচার আমরা নিশ্চয়ই করব, কিন্তু সেটার স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা কোনো আপোষ করব না। সে কারণে যতটুকু সময় দরকার এতটুকু সময় দেওয়ার জন্য আমরা জাতির সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব। দ্বিতীয় যে প্রসঙ্গটা বলছেন যে পুলিশ ছাড়া কোনো বিকল্প আছে কিনা, এই মুহূর্তে কোনো বিকল্প নেই। অন্যান্য সংস্থার মতো যেমন দুর্নীতি দমন কমিশনের কিন্তু নিজস্ব গ্রেপ্তারি ক্ষমতা আছে, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাদের সেই ক্ষমতাটা দেয়া হয়নি। তবে এটা হয়তো বা একটা বাস্তবসম্মত হতে পারে যদি আইন সংশোধনের মাধ্যমে আমাদের তদন্ত সংস্থাকে গ্রেপ্তারের ক্ষমতাটা দেয়া হয়, তাহলে কিছুটা এক্সপেডাইট করবে এই গ্রেপ্তারটা এনশিওর করার ব্যাপারে।
কিন্তু মোটা দাগে কথা হচ্ছে যে আপনি গোটা দেশ জুড়ে যেখানে অপরাধ হয়েছে, একটা ছোট্ট সংস্থা সবাইকে ক্ষমতা পেলেও কিন্তু সবাইকে গ্রেপ্তার করার কাজটা করতে পারবে না। রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতেই হবে। সেক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে দ্রুত ওই পুলিশ ব্যবস্থাটাকে স্ট্রেনদেন করা, শক্তিশালী করা। কারণ পুলিশে যারা, আমি তো ঢালাওভাবে বাহিনীকে বলতে পারবো না, পুলিশের অনেকে অপরাধ করেছে, কিন্তু পুলিশ তো আর ভেঙে দিতে বলতে পারবো না। যেমন গোয়েন্দা সংস্থার অনেকে সম্পৃক্ত ছিল, ব্যক্তি অপরাধ করেছে তাকে ধরতে হবে, কিন্তু গোয়েন্দা সংস্থা অ্যাজ সাচ তার বিরুদ্ধে কিছু বলা ঠিক হবে না, কারণ তার তো রাষ্ট্রকেই সার্ভ করছে, তাদের আইন অনুযায়ী রাষ্ট্রকেই সার্ভ করার কথা। সেই ক্ষেত্রে এই পুলিশ বাহিনীর যত দ্রুত স্ট্রেনদেন হবে, রাষ্ট্র যখনই এটার উপরে তার হস্তক্ষেপ, মানে যে হাতের শক্তিটা যত দ্রুত বিস্তার করতে পারবেন, তত দ্রুত এটা করা যাবে। তবে যারা প্রধান আসামি তাদের ব্যাপারে তো সমস্যা নেই, অনেকেই গ্রেপ্তার হয়েছেন, এবং দু একজন যারা পালিয়ে আছেন, দু একজন অনেকেই পালিয়ে আছেন, তাদের আইনের যে সুযোগ আছে, আমাদের দরকার হলে আমরা ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের দিকে যাব, কিন্তু তাদের বিচারটা আমরা দ্রুততম সময়ের মধ্যে করতে পারবো বলে আমরা আশা করছি। আমরা দেখেছি যে স্নাইপারের ব্যবহার মানে আলোচনায় এসছে, ওই সময় ব্যাপকভাবে অভিযোগ হয়েছে, এবং হেলিকপ্টারের ব্যবহার, যেটা একটি গণতান্ত্রিক দেশে রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে, সাধারণত স্নাইপার বা হেলিকপ্টার এগুলো যুদ্ধাস্ত্র, এটা সাধারণত মানে দেশের শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। তো সেই বিষয়গুলো কি আপনারা কি, এই যে স্নাইপারের ব্যবহারের বিষয়টা কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন? হ্যাঁ, আমরা স্নাইপারের ব্যবহার পেয়েছি এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এটা তো প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, তিনি বলেছেন পানি দিয়েছেন। আর যে সংস্থাগুলো হেলিকপ্টার ব্যবহার করেছে, বিশেষ করে র্যাব, বিজিবি, তারা কিন্তু বলেছেন যে আমাদের হেলিকপ্টার ব্যবহার হয়েছে এবং হেলিকপ্টার থেকে আমরা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস মেরেছি। গুলির কথা তারা স্বীকার করেননি, কিন্তু আমরা তদন্তে পাচ্ছি যে হ্যাঁ, এখান থেকে গুলি ব্যবহার হয়েছে। তো অপারেশন ক্লিন ডাউন নামে, যেটা ইতিমধ্যে তো পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে, আপনারা জানেন। তো সুতরাং এই যে হেলিকপ্টার ব্যবহার করে নিরস্ত্র সিভিলিয়ান এবং বিশেষ করে টিনেজ বালকদের, বালিকাদের উপরে যে আক্রমণটা করা হয়েছে, আমি শুরুতে যেটা বলেছিলাম যে এটা রাষ্ট্রকে একটা ক্রিমিনাল অর্গানাইজেশনের মতো ব্যবহার করেছে এই পতিত স্বৈরশাসক, এবং সে তার নিরস্ত্র জনগণকে হত্যা করার জন্য এটা ব্যবহার করেছে। সুতরাং এই যে তার কমান্ড রেসপন্সিবিলিটি, এটা থেকে তার উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নেই। স্নাইপারের ব্যবহার হয়েছে, হেলিকপ্টারের ব্যবহার হয়েছে, এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে, লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আমরা প্রত্যক্ষদর্শী, ডিজিটাল এভিডেন্স, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন, সব কিছু আমরা পাচ্ছি। সুতরাং এভিডেন্সগুলো এত লাইভ, এত অকাট্য যে এগুলো দিয়ে অপরাধ প্রমাণ করা আমাদের জন্য খুব কঠিন হবে না বলে আমরা আশা করছি। তবে এইটাকে আপনি একসাথে সমন্বয় করে এটাকে বিচারের উপযোগী করে ব্যবহার করার জন্য যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু প্রক্রিয়া আছে, ফরেন্সিক করতে হবে, এবং সেটাকে আপনি ধরেন যে জিও লোকেশন বলে, একটা ভিডিও ফুটেজের জিও লোকেশন, মেটাডাটা, এগুলো সব কিছুকে মিলিয়ে এটাকে বিচারের উপযোগী করে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। সেই কাজটা করার জন্য স্বাভাবিকভাবে একটা সময়ের প্রয়োজন। কয়েকদিন আগে একটা আন্তর্জাতিক সংস্থা, তারা একটা যাত্রাবাড়ি এবং কোনাবাড়ির উপরে দুটো ভিডিও তারা প্রকাশ করেছে, এবং সেটার জন্য তারা কাজ করেছে গত 2 মাস ধরে একটা ঘটনার ভিডিও করার জন্য। এখন দেখুন, আমাদের শত শত এরকম ঘটনা আছে, তো প্রত্যেকটার এইরকম ভিডিও ফুটেজ কালেক্ট করা, সেগুলো বিশ্লেষণ করা, সেগুলোর মেটাডাটা, টাইম, প্লেস, জিও লোকেশন মিলিয়ে এটাকে প্রেজেন্ট করার জন্য একটা সময়ের অবশ্যই প্রয়োজন। সেটা আমরা চেষ্টা করব যত দ্রুত সময়ের মধ্যে করা যায়। আর বাকি যেগুলো লাইভ এভিডেন্স আছে, যারা ভিকটিম ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী, যারা দেখেছেন, ছবি তুলেছেন, ভিডিও করেছেন, এগুলো সবই আমরা এই মামলার প্রমাণের জন্য ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা ওই একই কথা, যে যারা প্রধান কমান্ডার, যারা নির্দেশদাতা, তাদেরটা আগে আসবে, ক্রমান্বয়ে বাকিদেরগুলো আসবে, কিন্তু কাউকে রেহাই দেওয়া হবে না, কাউকে আমরা বিচারের বাইরে রাখবো না ইনশাল্লাহ। আমরা মানে একটা খুব আলোচিত বিষয়, এবং যে থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছে, পুলিশের থানা থেকে। তো আপনারা কি এটা খতিয়ে দেখেছেন যে আসলে কি অস্ত্র লুট হয়েছে, না আন্দোলন দমাতে এই অস্ত্রগুলো রাজনৈতিক নেতাকর্মীদেরকে দিয়ে দেয়া হয়েছিল? আমরা যেটা পেয়েছি যে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে অজস্র পরিমাণ অস্ত্র আমরা দেখেছি, এবং সেগুলোর প্রমাণ আমরা পেয়েছি। এই অস্ত্রগুলো থানা থেকে লুট করা না এগুলো তাদেরকে আলাদাভাবে সাপ্লাই করা হয়েছিল সেটা স্পষ্ট না। থানা থেকে অস্ত্র লুট হওয়ার ব্যাপারে আমরা এখন পর্যন্ত ওই বিষয় নিয়ে আলাদা কোনো তদন্ত করিনি। আমরা তদন্ত করেছি যে কী অস্ত্র এদের উপরে ব্যবহার হয়েছে এবং কারা করেছে। সুতরাং এটা খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়। আমরা তদন্তে যেগুলো পেয়েছি, দেখা যাচ্ছে প্রত্যেকটা থানায় পুলিশ অপরাধী যারা আছে, আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকদেরকে তারা একসাথে রেখেছে, তাদের
পুলিশ যখন ব্যর্থ হচ্ছে তখন ছাত্রলীগ গিয়ে হামলা করেছে। তো এই যে তাদের প্রক্রিয়াগুলো, এটা দেখে বোঝা যায় যে দুটো বাহিনী পরস্পরের সাথে একসাথে কাজ করেছে, যেটা সেনাবাহিনীর পরিভাষায় যেটাকে বলে অক্সিলিয়ারি ফোর্স, আর্মড ফোর্স অ্যান্ড অক্সিলিয়ারি ফোর্স। পুলিশ আর্মড ফোর্সেস হিসাবে কাজ করেছে, অক্সিলিয়ারি ফোর্স হিসাবে এই সমস্ত ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, যাদেরকে ওয়েপনাইজ করা হয়েছে, বিভিন্ন মারণাস্ত্র তাদের হাতে দেওয়া হয়েছে এবং তাদেরকে দিয়ে কিলিংগুলো করানো হয়েছে। তো একই সাথে এই বিষয়গুলোর তদন্ত আমরা করছি। এটা খুবই মানে প্রচলিত ধারণা বা প্রচলিত বক্তব্য, এবং আপনিও গণমাধ্যমে বলেছেন যে আপনারা তদন্তে এই জুলাই বিপ্লবে মানে এটাকে মানে দমনে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ আপনারা পেয়েছেন। বিষয়টা যদি একটু বলেন এটা কিভাবে খুবই পেয়েছেন? স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে তদন্ত সংস্থা কাজ করছে, এটার এখনো জবাব দেওয়ার সময় আসেনি। আচ্ছা, আমরা যদি এখন দেখি যে নির্বাচন, রাষ্ট্র একটা নির্বাচনমুখী, এবং আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যও যদি শুনি যে রাষ্ট্র নির্বাচনী ট্রাকে উঠে গেছে। তো এই যে নির্বাচনী ট্রাকে উঠে গেছে এবং যত দিন যাবে নির্বাচনের বিষয়টাকে সামনে চলে আসবে, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক নানা পোলারাইজেশন, নানা হিসাব নিকাশ চলে আসবে। তো সেই নির্বাচনী হিসাব নিকাশের মধ্যে এই আপনাদের অপরাধ তদন্তের কাজ কি ব্যাহত হতে পারে বলে এরকম কোনো মানে আশঙ্কা আপনার আছে কিনা? ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একটা বিচার প্রক্রিয়া সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট এবং এটার প্রক্রিয়াটা ভিন্ন। দেশের সরকার আসবে যাবে, ক্ষমতার পরিবর্তন হবে, হতেই পারে, কিন্তু তার জন্য একটা অপরাধের বিচার প্রক্রিয়া থেমে থাকবে না। এবং বাংলাদেশে জুলাই আগস্টের, বিশেষ করে 5ই আগস্টের পরে বাংলাদেশে যে বিপ্লবটা সংঘটিত হয়েছে 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে, তারপরে বাংলাদেশের অভূতপূর্ব একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে। যারা এই মুহূর্তে রাজনীতির মাঠে সক্রিয় আছেন এবং ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন বা বিরোধী দলেও যাবেন, প্রত্যেকের মধ্যে আমি অন্তত মনে করি এই বিষয়ে ঐক্যমত্য আছে যে যারা এই অপরাধ করে মানুষ মেরেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচার হতেই হবে। সুতরাং সরকার পরিবর্তন হলে নির্বাচনের মাধ্যমে যেই আসুক, আমি মনে করি না যে এই বিচার প্রক্রিয়া কোনোভাবে বাধাগ্রস্ত হবে, বা এবং এটাও বিশ্বাস করি যে এটা বাধাগ্রস্ত হওয়া উচিতও হবে না। আমরা আসলে রাজনীতি নিয়ে ভাবি না, ভাবছিও না। আমাদের পুরো কনসেন্ট্রেশন হচ্ছে যে এই তদন্তটাকে সঠিকভাবে করে আমাদের এই বিচারটাকে সম্পন্ন করতে হবে। নির্বাচন তাড়াতাড়ি চলে আসছে, এই জন্য আমি তাড়াহুড়া করে একটা যেন বিচার করব, সেটাও আমাদেরকে তাড়িত করছে না। আমরা কোনো চাপও অনুভব করছি না। আমরা যেটা চাপ অনুভব করছি যে আমাদের দায়িত্বটা সঠিকভাবে আমাদের পালন করতে হবে। সুতরাং নির্বাচনের কারণে খুব দ্রুত বিচার করে ফেলতে হবে আর নির্বাচন দেরি হলে আমরা আস্তে ধীরে আগাবো, এগুলো আমাদের স্পর্শ করছে না। আমরা যতটুকু সময়ের প্রয়োজন মামলার প্রয়োজনে, যতটুকু সময় প্রয়োজন তদন্তের প্রয়োজনে, ততটুকু সময় নিচ্ছি। এবং আমরা মাথায় টোটালি নিচ্ছি না যে দেশের সামনে কোনো নির্বাচন আছে কি নেই। সুতরাং আমরা সম্পূর্ণ রাজনীতির বিষয়টা মাথার থেকে ঝেড়ে ফেলে শুধুমাত্র বিচার এবং মানুষের প্রতি রাষ্ট্রের যে দায়বদ্ধতার জায়গা, সেই জায়গা থেকে কাজ করছি। অন্য কোনো বিষয় নিয়ে আমাদের ভাবছি না আমরা। আপনি যেমন বলেছেন যে সুন্দরভাবেই বলেছেন, আমি বলবো যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা তদন্ত করার জন্য বা বিচার করার জন্য সময় দরকার, এবং রাষ্ট্র নির্বাচনী চলে এসছে, এবং সেই সময়ে আমাদের যদি আপনার ধরেন পরবর্তী সরকার যদি এই চলে আসে, আপনি কি আপনার এই ধরনের কোনো ধারণা হচ্ছে কি না যে নির্বাচনী নানা সমীকরণে পরবর্তী সরকারগুলোর সময়ে এই তদন্তের বিচার ব্যাহত হতে পারে, এরকম কিছু? আমি মনে করি না। কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে মোটা দাগে যারা রাজনীতিতে সক্রিয় আছেন, প্রত্যেকেই গত 15 বছরে নানানভাবে নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সুতরাং যারাই ক্ষমতায় আসবেন প্রত্যেকেই একই সমীকরণের মধ্যে পড়বেন। তাদের বিচার করতে হবে তাদের নিজেদের কর্মীদের স্বার্থে, দেশের জনগণের প্রয়োজনে। আমরা প্রধানত জুলাই আগস্টের গণহত্যার বিচারটাকে সর্বাগ্রে নিয়ে আসছি, কিন্তু তার পেছনে কিন্তু আরেকটা তদন্তও চলমান আছে। সেটা হচ্ছে যে 15 বছর ধরে চলা যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম, যেটাকে আমরা বলি গুম, ক্রস ফায়ারে হত্যা বা বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, সেটার তদন্ত কিন্তু আরও একটু বেশি সময় লাগবে। কারণ এটা 15 বছর ধরে ঘটেছে এবং এটা অনেক সিক্রেটলি ঘটেছে। এটার তথ্য বের করাটা অনেক কঠিন কাজ, যেটা তদন্ত কমিশন, যেটা গুম বিষয়ক তদন্ত কমিশন বের করেছেন, তারা এখনও কাজ শেষ করতে পারেননি। সুতরাং এটাও কিন্তু চলমান থাকবে। কিন্তু আমি বিশ্বাস করি যে বাংলাদেশে এই গুমের শিকার হয়নি বিরোধী দলের এমন কোনো লোক নেই। মানে আজকে যারা বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দল, প্রত্যেকটি দলের নেতাকর্মীরা এই বিগত 15 বছরে গুম, খুন, ক্রসফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার নানানভাবে হয়েছেন। সুতরাং কেউই এই বিচারের দাবির থেকে সরে আসবেন বলে আমি বিশ্বাস করি না। কাজে এটা চলমান থাকবে।
সরকার পরিবর্তন হলেও এই বিচার বন্ধ হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না, আমি মনেও করি না। ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে বলেছেন। আমি গুমের বিষয়টাতে মানে সামনে আসবো, কিন্তু তার আগে আমি একটু বলতে চাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি দেশের বাইরের কোনো জায়গা থেকে বলা হচ্ছে যে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার জন্য আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, নিরপেক্ষ করার জন্য আওয়ামী লীগকে নির্বাচনে আসতে হবে। এরকম দেশের বাইরে থেকে কোনো সাবেক কূটনীতিকরা বলছে। বিশেষ করে আমি যদি বলি ভারতের তরফ থেকে বলছে। তো সেই যে একটা চাপ সৃষ্টি করা, আর এইখানে আপনার এখানে যে অপরাধের যে বিচার প্রক্রিয়া চলছে, বিশেষ করে আওয়ামী লীগের এই যে জুলাই বিপ্লবের বা বিগত ১৫ বছরে আপনি যেটা বললেন গুম নির্যাতনের যারা মাস্টার মাইন্ড বা যারা সুপিরিয়র কমান্ড, তাদেরকে দায়বদ্ধ করে আগামী নির্বাচনে তাদেরকে মানে নির্বাচন থেকে তাদেরকে ইয়ে করা, মানে দূরে রাখা, যেটা জুলাই বিপ্লবী ছাত্রদের একটা প্রচণ্ড দাবি বা প্রবল দাবি যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখা যাবে না। এই ব্যাপারে আপনার মানে সংস্থা কীভাবে ভূমিকা রাখতে পারে? দেখুন, আমরা রাজনীতি নিয়ে কাজ করছি না এবং রাজনীতি আমাদের বিষয়বস্তু নয়। সুতরাং নির্বাচনে কে আসবে না এটা আমাদের টোটালি বিবেচ্য বিষয় নয়। আমরা দেখছি অপরাধ কী এবং অপরাধের পেছনে যে সমস্ত অপরাধী আছে তাকে আমরা খুঁজছি। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যদি কেউ তার বিরুদ্ধে বিচার চলে এবং সাজাপ্রাপ্ত হয়, তাহলে তিনি কোনো রকমের নির্বাচনের যোগ্যতা হারাবেন, তিনি নির্বাচন করতে পারবেন না। সুতরাং এর মধ্যে যাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে এবং যারা সাজাপ্রাপ্ত হবেন তারা তো ইলেকশনে আসতে পারবেন না স্বাভাবিক কারণে। কিন্তু এটা আমরা এই লক্ষ্যে কাজ করছি না যে বিশেষ কোনো দল তাদের যাতে নির্বাচনে আসতে না দেয়া হয় সেই জন্য আমরা কাজ করছি, এটা কিন্তু নয়। আমরা অপরাধের পেছনের মানুষটাকে খুঁজছি, সেই মানুষটা যিনি হবেন তার উপরেই আদালত তার আইনের যে প্রতিকার সেটা বর্তাবে। সুতরাং নির্বাচনে আসতে পারবে কি পারবে না এটা আমরা ভাবছি না। তবে সরকার যদি রাজনৈতিক দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগ বা তার যে অঙ্গ সংগঠন আছে তাদের বিরুদ্ধে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সুযোগ সরকারের আছে। এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। যদি সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নেয় যে এই দলটার বিরুদ্ধে তার মানবতা বিরোধী অপরাধের তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত, তাহলে কিন্তু ব্যাপারটা আবার ভিন্ন রকম হবে। সরকারের সিদ্ধান্তে যদি একটা দলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে যায় মানবতা বিরোধী অপরাধের, তখন কিন্তু সে বিচারের আওতায় এসে গেল দল হিসাবে। সেই ক্ষেত্রে সেই দলের কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করার উপরে নিষেধাজ্ঞা থাকবে, কারণ এটা যখন বিচারটা পেন্ডিং থাকবে তখন উচিত হবে না, বা এটা আদালতই হয়তো বলবেন যে তাদের এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার বিষয়টা তখন আইনগত বাধার মুখে পড়বে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এতক্ষণ কথা বলছিলেন ইনকিলাব ডিজিটালের সাথে। এই সাক্ষাৎকারের বাকি অংশ আপনারা দেখতে পাবেন দ্বিতীয় পর্বে।